ভাবুন তো, এক বিশাল সাম্রাজ্যের রাজপুত্র, কিন্তু এক রাতের অহংকার আর ভুলে তার সব ক্ষমতা কেড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলা হলো এক অচেনা গ্রহে। বন্ধুরা, মুভি কথকে আপনাদের স্বাগত। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের অন্যতম সুপারহিরো মুভি থর নিয়ে। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এর আইএমডিবি রেটিং 7/10। তো চলুন মুভি কথকের আজকের এই ভিডিওতে থর মুভির পুরো গল্পটা একদম শুরু থেকে জেনে নেওয়া যায়। মুভির শুরুতেই দেখানো হয় নিউ মেক্সিকোর একটি জায়গাতে অ্যাস্ট্রোফিজিস্ট জেন ফস্টার, তার অ্যাসিস্ট্যান্ট ডার্সি আর প্রফেসর এরিক সেলভিক মিলে একটি অদ্ভুত মহাজাগতিক ঝড়ের ওপর রিসার্চ করছিল। কিন্তু হঠাৎ ধুলোর ঝড়ের ভেতর থেকে তাদের গাড়ির সামনে এক লোক এসে পড়ে, আর এই লোকটি হলো এই মুভির মূল চরিত্র থর। এবার এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় 965 খ্রিস্টাব্দ। নরওয়ের একটি শহরে হামলা করে কিছু ফ্রস্ট জায়েন্টরা যখন পৃথিবীকে তাদের প্রধান হাতিয়ার ক্যাসকেটের সাহায্যে জমিয়ে দিতে শুরু করেছিল, ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় অ্যাসগার্ডের রাজা ওডিন। এবার অ্যাসগার্ডিয়ানরা সমস্ত ফ্রস্ট জায়েন্টদেরকে হারিয়ে তাদের লিডার লাউফকে বন্দি করে ফেলে, আর তাদের প্রধান হাতিয়ার ক্যাসকেট তাদের থেকে ছিনিয়ে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। এখান থেকে সিন চেঞ্জ হয়ে অ্যাসগার্ড দেখানো হয়, যেখানে ওডিনের এক বিশাল সাম্রাজ্য। এখানেই রাজা ওডিনের দুই পুত্র লোকি আর থরকে দেখানো হয়। ওডিন এখানে তাদের দুজনকে তাদের হাতিয়ার চেম্বার ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়, আর সেখানেই থরের প্রধান হাতিয়ার মিউনিয়রকে দেখানো হয়। এখান থেকে সিন শিফট হয় 2011 সালে। এখানে অ্যাসগার্ডের রাজা ওডিন এখন অনেকটাই বয়স্ক, তাই সে থরকে বর্তমানে রাজা বানানোর সিদ্ধান্ত নেয়, যেটা তার ছোট ভাই লোকির একদমই পছন্দ ছিল না, কারণ সে নিজে রাজা হতে চায়। এবার থরকে যেদিন রাজা হিসাবে ঘোষণা করা হবে, ঠিক সেদিনই কিছু ফ্রস্ট জায়েন্ট হাতিয়ার চেম্বার থেকে ক্যাসকেট চুরি করার চেষ্টা করে, কিন্তু হাতিয়ার চেম্বারের নিরাপত্তার দায়িত্বে থাকা ডেস্ট্রয়ার ওই ফ্রস্ট জায়েন্টদেরকে সেখানেই মেরে ফেলে। এবার ওডিন যখন বুঝতে পারে কিছু গুপ্তচর তাদের ওই হাতিয়ার চেম্বারে ঢুকে পড়েছে, তখন ওডিন থর আর লোকির সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির হয়, আর দেখতে পায় সেখানে কিছু ফ্রস্ট জায়েন্টদের মৃতদেহ পড়ে আছে, কিন্তু তারা ক্যাসকেট চুরি করতে পারেনি। এবার এইসব দেখে থর খুবই রেগে যায়, আর তার বাবাকে বলে এর বদলা আমাদের নিতেই হবে। তার বাবা জানায় তারা এসেছিল চুরি করতে ঠিকই, কিন্তু তাদের কোনো কাজই সফল হয়নি, তাই এটা করা একদমই ঠিক হবে না। এই কথা শোনার পরেও থরের রাগ কিছুতেই কমে না। এবার থর তার ভাইয়ের উস্কানিতে তার কিছু বন্ধুর সাথে মিলে প্ল্যান করে ফ্রস্ট জায়েন্টদের থেকে বদলা নেওয়ার জন্য। তাই তারা বাইফ্রস্টে এসে হাজির হয় জতুনহিমে যাওয়ার জন্য। এখানে বাইফ্রস্ট হলো একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার মাধ্যম, যেটার পাহারার দায়িত্বে থাকে হাইমডাল, আর তার কাছে একটি তলোয়ার থাকে যেটা বাইফ্রস্টের চাবি হিসাবে কাজ করে। এখানে হাইমডাল তার তলোয়ার দিয়ে বাইফ্রস্ট চালু করে তাদের সবাইকে জতুনহিমে পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছিয়েই থর জতুনহিমের রাজা লাউফের মুখোমুখি হয় আর বলে, তোমাদের সাহস কি করে হয় আমাদের রাজ্যে প্রবেশ করা? কিন্তু লাউফ তাকে বলে, তোমরা এখানে একা একা এসে অনেক বড় ভুল করেছো, এখন তোমরা কেউই আর এখান থেকে জীবিত ফিরতে পারবে না। তখন থর তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমি ওডিনের পুত্র? এইসব কথার মাঝেই তাদের চারিদিকে অনেক ফ্রস্ট জায়েন্ট এক এক করে এসে হাজির হয়। তখন লাউফ তাকে বলে, ঠিক আছে, তুমি এখন অনেক বাচ্চা, তাই তোমাকে সুযোগ দিচ্ছি এখান থেকে চলে যাওয়ার। এরপর লোকি থরকে বুঝাতে শুরু করে এখান থেকে চুপচাপ ফিরে যাওয়ার জন্য, আর তার কথাতেই থর যখন সেখান থেকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখনই লাউফ তাকে আবারও বলে, হ্যাঁ ভীতু রাজকুমার, যাও সাবধানে ফিরে যাও। আর এই কথার ফলেই থর রেগে গিয়ে তাদের সাথে লড়াই শুরু করে দেয়। সে তার হাতুড়ির সাহায্যে এক এক করে ফ্রস্ট জায়েন্টদেরকে ধ্বংস করে দেয়, আর তার দেখা দেখি তার বন্ধুরাও তাদের চারপাশে থাকা ওইসব ফ্রস্ট জায়েন্টদেরকে এক এক করে মারতে শুরু করে। এখানে যখন একটি ফ্রস্ট জায়েন্ট লোকির হাত স্পর্শ করে, তখনই লোকি লক্ষ্য করে তার হাত ফ্রস্ট জায়েন্ট
দানবদের মতো হয়ে গেছে। এরপর লাউফ তার একটি দানবকে মুক্ত করে দেয় তাদের সবাইকে মেরে ফেলার জন্য, কিন্তু থর তার ওই হাতুড়ির সাহায্যে নিমিষেই দানবটিকে মেরে ফেলে। কিন্তু শেষ পর্যায়ে অনেকগুলো ফ্রস্ট জায়েন্ট তাদেরকে পুরোপুরি ঘিরে ফেলে, আর সে সময়ে সেখানে হাজির হয় ওডিন। সেখানেই থর তার বাবাকে দেখে খুব আনন্দিত হয় আর বলে, আমরা একসাথে মিলে এদের সবাইকে হারিয়ে দেব। কিন্তু ওডিন লাউফকে বলে, থর এখনো অনেক বাচ্চা, ও কিছুই বোঝে না, তাই ভুল করে ফেলেছে, ওকে এখান থেকে যেতে দাও। কিন্তু লাউফ ওডিনকে জানায়, ও যখন ভুল করেই ফেলেছে তার মাসুলও তাকে দিতে হবে। এই কথা শোনার পরেই ওডিন নিজের ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উপস্থিত সবাইকে নিয়ে অ্যাসগার্ডে ফিরে আসে। অ্যাসগার্ডে ফিরে এসেই থর খুবই রেগে যায়। সে তার বাবাকে বলে, কেন আমাদেরকে ফিরিয়ে আনলে? তার বাবা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়, কিন্তু থর এতই রেগেছিল যে সে তার বাবাকে বলে, আপনি এখন বুড়ো হয়ে গেছেন, তাই সবকিছুতেই ভয় পেতে শুরু করেছেন। এই কথা শুনেই তার বাবা অনেক রেগে যায় আর তাকে বলে, আমি ভুল ভেবেছিলাম, তুমি অ্যাসগার্ডের রাজা হওয়ার যোগ্যই না। এরপরেই সে থরের এই অহংকারের শাস্তি হিসাবে তার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাকে মিডগার্ড তথা পৃথিবীতে নির্বাসিত করে। সঙ্গে তার হাতিয়ারের একটি শর্ত বলে দেয় যে এই হাতুড়িটি একমাত্র সেই তুলতে পারবে যে তোলার যোগ্য। এরপর সেটিকেও পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর এরপরেই মেক্সিকোর একটি শহরে থর এসে পড়ে। এবার তারা থরকে নিয়ে একটি হসপিটালে ভর্তি করে, কিন্তু পরদিন সকালেই থরের যখন হুঁশ ফিরে আর দেখে তার ড্রেস ও হাতিয়ার কিছুই তার সঙ্গে নেই, তখনই সে ডাক্তারদের সাথে মারামারি করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা থরের হাতুড়িটিও শহরে একটা জায়গায় পড়ে থাকতে দেখি, যেখানে সাধারণ মানুষেরা দেখতে পেয়ে সবাই সেটাকে তোলার চেষ্টা করে, কিন্তু ওই হাতুড়িটির যোগ্য কেউই না, তাই কেউ তুলতে পারে না। আর এই খবরটি যখন শিল্ডের কাছে যায়, তখন শিল্ডের এজেন্ট কুলসন সেখানে এসে হাজির হয়, যে দৃশ্যটি আয়রন ম্যান 2 এর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয়েছিল। অন্যদিকে লোকি এখন খুবই চিন্তিত, কেননা সে এখনো বুঝতে পারেনি কেন ফ্রস্ট জায়েন্ট তাকে স্পর্শ করতেই তার হাতটি তাদের মতো হয়ে গিয়েছিল। এমনকি লোকি যখন ফ্রস্ট জায়েন্টদের হাতিয়ার ক্যাসকেটকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে তার পুরো শরীর ফ্রস্ট জায়েন্টদের মতো হয়ে যায়। এর কারণ সে তার বাবা ওডিনকে জিজ্ঞেস করলে ওডিন তাকে নিরুপায় হয়ে জানায়, অনেক আগে আমরা যখন ফ্রস্ট জায়েন্টদের যুদ্ধে হারিয়ে ফিরছিলাম, সেই ফেরার পথে একটি জায়গায় একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়ে বাচ্চাটির কাছে যায়। বাচ্চাটি ছিল ফ্রস্ট জায়েন্টের লিডার লাউফের পুত্র, কিন্তু আমি চাইনি ওই বাচ্চাটিকে সেখানে ফেলে আসতে, তাই আমি আমার ক্ষমতা দিয়ে ওই বাচ্চাটিকে সাধারণ মানুষের মতো বানিয়ে আমার সাথে নিয়ে এসেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই বাচ্চাটি একদিন ফ্রস্ট জায়েন্টদের সাথে আমাদের বন্ধুত্বের কারণ হয়ে উঠবে। কিন্তু এই কথা শোনার পরে লোকি রেগে গিয়ে তার বাবার উপর চিৎকার করতে শুরু করে আর বলে, এতদিনে আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে কোনোদিনও এই রাজ্যের রাজা বানাতে চাওনি। আসলে আমি তো তোমার পুত্রই না, তোমার আসল পুত্র তো থর। আর এই সব কথা শোনার পরেই ওডিন সেখানে অসুস্থ হয়ে পড়ে। এরই মধ্যে একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় জেন থরের থেকে অনেক কিছু জানার চেষ্টা করে, সে কোথায় থেকে এসেছে, তার নাম কি। রেস্টুরেন্টে খাওয়ার সময় থর কিছু সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারে তার হাতুড়ির লোকেশন সম্পর্কে। এবার কুলসন যখন জেন এর খবর পায় আর জানতে পারে এই কাজের ওপর তারা অনেকদিন ধরে রিসার্চ করছে, তখন সঙ্গে সঙ্গে শিল্ডের একটি টিম জেনের বাড়িতে গিয়ে হাজির হয় আর তার সব তথ্যাদি তার বাড়ি থেকে দখল করে নেয়। এমনকি সে তার গবেষণার পুরো তথ্য যে ডায়েরিতে লিখে রাখতো সে ডায়েরিটিও তারা নিয়ে নেয়। জেন যখন কুলসনকে বাধা দেয়, তখন সে তাকে জানায়, আপনি এই সবকিছুর বদলে আপনার ন্যায্য মূল্য পেয়ে যাবেন। এদিকে জেন তাকে প্রথমে সে জায়গায় নিয়ে যেতে রাজি না হলেও শেষমেশ একটি গাড়িতে করে তারা দুজন মিলে রওনা হয়। সেখানে পৌঁছেই তারা দেখে শিল্ডের পুরো টিম ওই জায়গাটিকে হেভি সিকিউরিটি দিয়ে চারিদিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু থর তার হাতুড়ি একদম কাছাকাছি গিয়ে এক এক করে সেখানে উপস্থিত সিকিউরিটি গার্ডদের মেরে সোজা পৌঁছে যায় তার হাতুড়ির কাছে। এখানেই এই ফিল্মের আরেকটি নতুন চরিত্র হক আইকে দেখানো হয়। এবার থর হাতুড়ির সামনে পৌঁছিয়েই সেটা তোলার চেষ্টা করলে সে কিছুতেই ওই হাতুড়িটিকে তুলতে পারছিল না। এর কারণ হলো সে অহংকারের জন্য হাতুড়িটিকে তোলার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এটা বুঝতে পেরে সে খুবই ভেঙে পড়ে আর দুঃখে সেখানে বসে পড়ে।
তখন শিল্ডের এজেন্টরা এসে তাকে গ্রেফতার করে ফেলে। এদিকে থরকে গ্রেফতার করার পর এজেন্ট কুলসন তাকে একটি রুমে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু থর তার কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে। এই টাইমেই কুলসন কল করার জন্য বাইরে বের হলে থরের সামনে হাজির হয় লোকি। যেহেতু লোকির অলৌকিক একটা ক্ষমতা আছে, তাই সে লোকচক্ষুর আড়ালে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। এবার থরকে জানায় আমাদের বাবা আর বেঁচে নেই। থরকে নির্বাসনে পাঠানোর পর নিজেই দুঃখ সহ্য করতে না পেরে মারা গেছে। আসলে লোকি এই কথাটা থরকে জানাতে এসেছিল এই কারণে যে থর যেন কোনোদিন আর অ্যাসগার্ডে ফিরে না আসে। এবার এই কথা শুনে থরের মন আরো খারাপ হয়ে যায়, কিন্তু ওই দিন সন্ধ্যাবেলা সেখানে এসে হাজির হয় এরিক সেলভি। আর কুলসনের সাথে দেখা করে সে জানায় থর আমার একজন সায়েন্টিস্ট, সে ড্রিঙ্কস করে এখানে ভুল করে ঢুকে পড়েছিল। আর সাথে থরের একটি নকল আইডিও তাকে দেখায়, যেটা চেক করে কুলসন বুঝতে পারে এটা একটি ডুপ্লিকেট আইডি, কিন্তু তাও সে থরকে তার সাথে যেতে দেয় আর নিজের টিমের কিছু লোকদের বলে তাদের ওপর নজর রাখ। এবার এখান থেকে বের হওয়ার সময় থর সবাইকে লুকিয়ে জেন এর ডায়েরিটি সঙ্গে নিয়ে আসে। এবার প্রফেসর এরিক আর থর দুজন মিলে একটি বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। অন্যদিকে লোকি পৌঁছে যায় জোতুনহিমে আর সেখানে গিয়ে ফ্রস্ট জায়ান্টদের রাজা লাউফকে জানায় তুমি যদি অ্যাসগার্ডে এসে আমার বাবাকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাদের হাতিয়ার ক্যাসকেট ফিরিয়ে দেব আর আমি হয়ে যাব অ্যাসগার্ডের রাজা। তার এই কথা শুনেই লাউফ রাজি হয়ে যায়। অন্যদিকে প্রফেসর সেলভিক যখন ড্রিঙ্কস করে বেহুশ হয়ে যায় তখন থর তাকে সঙ্গে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে আবারও দেখা হয় জেন ফস্টারের সাথে। এরপর তারা দুজন মিলে একটি জায়গায় বসে গল্প করতে শুরু করে। সেখানেই থর তার ওই ডায়েরিতেই তাকে ফিরিয়ে দেয়। ডায়েরি পেয়ে জেন খুবই খুশি হয়ে যায়। এরপরে জেন আবারও থরকে তার ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে আর এখানেই থর তাকে সবকিছু জানিয়ে দেয়। আর জেনের ডায়েরিতে থাকা একটি ছবিতে ভালো করে একটি ডায়াগ্রাম একে বুঝিয়ে দেয় সে অন্য গ্রহ থেকে এখানে এসেছে, যার নাম অ্যাসগার্ড, আর এই পৃথিবী হলো মিডগার্ড। কিন্তু থরের বন্ধুরা লোকির জোতুনহিমে যাওয়ার ঘটনাটি জানতে পেরে যায় আর তারা বুঝতে পারে লোকি নিশ্চয়ই কোনো গেম প্ল্যান করেছে। তাই তারা সকলে মিলে হাইমডালের সাহায্যে ব্রাইফস্টের মাধ্যমে পৃথিবীতে পৌঁছে যায় থরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে থর তাদের সাথেই থাকতে শুরু করে আর ধীরে ধীরে তার স্বভাব চরিত্রের পরিবর্তন আসতে শুরু করে আর তার সেই অহংকার একটু একটু করে দূরে সরে যেতে থাকে। এরপরে থর তার বন্ধুদেরকে পৃথিবীতে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর তাদের সাথে কথা বলতে বলতে জানতে পারে তার বাবা এখনো জীবিত আছে। এদিকে লোকি সবকিছু জেনে যায়, তাই সে ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেয় থর ও তার বন্ধুদের মেরে ফেলার জন্য। কিন্তু লোকি যখন ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠানোর জন্য বাইফ্রস্টে যায় তখনই হাইমডাল তাকে বাধা দেয়, কিন্তু লোকি চালাকি করে ক্যাসকেটের সাহায্যে হাইমডালকে পুরোপুরি বরফে জমিয়ে দেয় আর বাইফ্রস্ট চালু করে ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। ডেস্ট্রয়ার পৃথিবীতে পৌঁছেই সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে, তাই তার বন্ধুরা প্রথমে ডেস্ট্রয়ারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডেস্ট্রয়ারের কাছে এতই ক্ষমতা ছিল যে তারা কেউই তার সামনে টিকতে পারছিল না। ফলে নিরুপায় হয়ে ডেস্ট্রয়ারের সামনে এসে হাজির হয় থর আর বলে ভাই আমি জানি তুমি এসব করেছো, তোমার শত্রুতা তো আমার সাথে, তুমি আমাকে মেরে ফেলো কিন্তু ওদেরকে ছেড়ে দাও। এরপর ডেস্ট্রয়ার যখন তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে দেয় তখন সঙ্গে সঙ্গে মিউনিয়ার তার কাছে ছুটে আসে ও তার ক্ষমতা সে আবার ফিরে পায় আর এখন সে তার হাতুড়ি আর ক্ষমতা ফিরে পেয়ে ডেস্ট্রয়ারকে নিমিষেই হারিয়ে দেয়। অন্যদিকে এতক্ষণে লাউফ তার পুরো ফ্রস্ট জায়ান্ট টিম নিয়ে ওডিনকে মারার জন্য অ্যাসগার্ডে প্রবেশ করে। থর যখন অ্যাসগার্ডে আসার জন্য বাইফ্রস্ট ওপেন করার জন্য বলে তখন হাইমডাল তার পুরো ক্ষমতা ব্যবহার করে ওই বরফ ভেঙে বেরিয়ে আসে আর বাইফ্রস্ট ওপেন করে থর সহ তার বন্ধুদেরকে অ্যাসগার্ডে ফিরিয়ে আনে। এবার লাউফ যখন ওডিনকে মারতে যাবে ঠিক তখনই লোকি চালাকি করে তার বাবার সামনে লাউফকে মেরে ফেলে যাতে সে তার বাবার সামনে হিরো হয়ে উঠতে পারে। কিন্তু ওই সময়ে সেখানে উপস্থিত হয় থর আর সেখানে লোকিকে বলে তুমি কি বাবা মাকে জানিয়েছো যে তুমি কিভাবে আমাকে আর আমার বন্ধুদেরকে মারার জন্য ডেস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এই কথা শুনেই লোকি থরের উপরে হামলা করে। সে উপস্থিত হয় বাইফ্রস্ট আর জোতুনহিমকে পুরোপুরি ধ্বংস করে দিতে শুরু করে।
থর সেখানে পৌঁছে তাকে বোঝানোর চেষ্টা করে এখানে সবারই বেঁচে থাকার অধিকার আছে, তাই কোনো গ্রহকে এভাবে ধ্বংস করে দেওয়া ঠিক নয়। এখানে লোকি তার কোনো কথা না শুনে তার সাথে লড়াই করতে শুরু করে। প্রথম দিকে থর লোকির ওপর আক্রমণ না করলেও শেষের দিকে সে আক্রমণ করে, তাকে আটকানোর চেষ্টা করে, আর শেষমেশ সে তার হাতুড়ির সাহায্যে পুরো বাইফ্রস্টকে ধ্বংস করে দেয়। কিন্তু দুজনেই যখন ব্রিজ থেকে পড়ে যেতে যাবে তখনই তাদের বাবা ওডিন সেখানে এসে আটকে নেয়। থর তার বাবার হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করলেও লোকি নিজে থেকেই হাত ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। এখন অ্যাসগার্ড পুরোপুরি নর্মাল অবস্থায় ফিরে এসেছে। এবার ওডিন থরকে জানায় তুমি রাজা হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু থর তার বাবাকে জানায় সে এখনো রাজা হওয়ার জন্য যোগ্য না। আমি এখনো আপনার কাছে অনেক কিছু শিখতে চাই। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় প্রফেসর এরিক সেলভিককে শিল্ডের হেডকোয়ার্টারে ডাকা হয়, যেখানে শিল্ডের ডিরেক্টর নিক ফিউরি একটি সুটকেসে রহস্যময় একটি ঘনবস্তু নিয়ে রিসার্চ করতে বলে। এখানেই লোকি প্রফেসর এরিকের মাইন্ড কন্ট্রোল করে জানায় অবশ্যই আমি এটি নিয়ে রিসার্চ করব, অর্থাৎ লোকি এখনো বেঁচে আছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তী এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।